আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH সালের মে মাস বুদ্ধদেব ভট্টাচার্য রাইটার্স বিল্ডিং থেকে সাংবাদিকদের সামনে ঘোষণা করলেন যে টাটা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসছে এবং পশ্চিমবঙ্গে টাটা নিজের 1 লাখ টাকার গাড়ি বানাবে। সিঙ্গুরে সেই ফ্যাক্টরিটা হবে। 2006 সালের কথা বলছি। 2006-এর মে মাস থেকে 2026-এর মে মাস অবধি একটা কোনো বড় কারখানার বিনিয়োগের ঘোষণা উদযাপন তো ছেড়েই দিন, ভূমি পুজো পর্যন্ত হয়নি। আর ভূমি পুজো এই মেকি মাকু শেকু গভর্নমেন্টের সময় হতো না, না বাম আমলে হতো না তৃণমূল আমলে হতো। 20 বছর বাংলা একটা বড় কারখানার ভূমি পুজো দেখেনি। আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু একটা বড় কারখানা 500-600 কোটি টাকা বিনিয়োগ করা হবে, সেখানে 60,000-70,000 মানুষজন চাকরি পাবে, তার সাথে যুক্ত হবে, এই জিনিস আমরা 20 বছর দেখিনি। ভাবতে পারছেন? দেখতে চলেছি আমরা 13ই জুন 2026, পাক্কা 20 বছর পর 13ই জুন 2026। না, বিজেপি সরকার প্রথমে কোনো মন্দিরের ভূমি পুজোর ঘোষণা করলো না। যারা বলে না বিজেপি ধর্ম 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 করে, আসলে ধর্মের রাজনীতি, আসলে সাম্প্রদায়িক রাজনীতি তারা করে। এই মাকু শেকু লবি যারা এতদিন ধরে সরকারটা চালিয়েছে, এখনো সিস্টেমের মধ্যে উই পোকার মতন বসে রয়েছে, তারা করে। বিজেপি আসার পরে 1 মাসের মধ্যে ঘোষণা করে দিল 13ই জুন আমুলের যে 650 কোটি টাকার ভূমি পুজো, সেই ভূমি পুজো হবে। 13ই জুন বাংলায় 650 কোটি বিনিয়োগ করছে আমুল, তার ভূমি পুজো দিয়ে 13ই জুন নতুন প্লান্টের সূচনা হবে। ইতিমধ্যেই আমুলের এমডি অমিত ব্যাসের সঙ্গে 650 কোটি টাকা বিনিয়োগের যে ঘোষণা, সেই ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছেন। পৃথিবীর সবচেয়ে বড় দইয়ের ফ্যাক্টরি তৈরি হবে সাকরাইলে। কি বলেছেন একবার শুনবো। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বিনিয়োগের দরজা খুলে গেছে। 13 তারিখে সাকরাইলে ধুলাগড়ে আমুলের নতুন প্ল্যান্টের ভূমি পুজো। একটার পর একটা ইন্ডাস্ট্রি এনে এই রাজ্যে বিনিয়োগ এবং কর্মসংস্থান, আমরা তার সফলতা চূড়ান্ত জায়গায় যাব। আপনারা দেখতে থাকুন ডবল ইঞ্জিন কাকে বলে। এবং আরেকটা খবরের দিকে আমাকে নজর রাখতেই হচ্ছে। এই মুহূর্তে অরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ আবার এসেছিল। অরূপ বিশ্বাস নেই। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের নোটিশ ধরাতে কলকাতা পুলিশ অরূপ বিশ্বাসের বাড়িতে আগামীকাল সকাল 11টায় হাজিরা দেওয়ার কথা নোটিশে বলা হয়েছে, কিন্তু অরূপ বিশ্বাস আগের হাজিরা অসুস্থতার কারণে এড়িয়ে গেছেন। নতুন হাজিরা অর্থাৎ কাল দ্বিতীয়বার হাজিরা দেন কিনা অরূপ বিশ্বাস, সেদিকে নজর থাকবে। অরূপের বাড়িতে, অরূপ বিশ্বাসের বাড়িতে নোটিশ লাগিয়ে দিয়ে গেছে স্থানীয় নিউ আলিপুর থানার পুলিশ। বিধাননগর থানা অরূপ বিশ্বাসকে ডেকে পাঠিয়েছে।
এই জিনিসে আমার হঠাৎ করে মাথায় এলো, মানে আমাকে পিসিআর একের পর এক ব্রেকিং নিউজগুলো দিয়ে যাচ্ছিল, তখন আমি পিসিআরকে মেসেজ করে বললাম যে এই সমস্ত কিছুর পরে ওই বলে না ভাত ডালের পরে একটু ঝুরি ভাজার প্রয়োজন হয়, আলু ভাজার প্রয়োজন হয়, বা একটু চাটনির প্রয়োজন হয় খাবার দাবারে মেনুর মধ্যে। এই যে আমি এক এক করে যে খবরগুলো আপনাদেরকে জানাচ্ছি, প্রথমে ভূমি পুজোর খবর। 20 বছর পর একটা কারখানার ভূমি পুজো বাংলাতে হতে চলেছে, এটা উদযাপন। এবং তার পাশাপাশি অরূপ বিশ্বাসের যে খবরটা, মানে অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, অরূপ বিশ্বাসকে পাওয়া যাচ্ছে না, অরূপ বিশ্বাস আগামীকাল সকাল 11টায় হাজিরা দেন কিনা, এই সমস্ত কিছুর যখন খবরগুলো আসছে, এই খবরটা বা এই বাইটটা না শোনালে বাংলার মানুষের মন ভরবে না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেই ফেললেন যে এবার তো যা পরিস্থিতি, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা জেল বানাতে হবে মনে হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এটা আমাদের প্রত্যেকের মনে হয়েছিল যে প্রতিদিন যেভাবে তৃণমূলের কাউন্সিলর, প্রাক্তন মন্ত্রী, বিধায়ক যেভাবে প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে, এই ফুটো মাস্তানদের কথা তো ছেড়েই দিলাম, তৃণমূলের ফুটো মাস্তান যাদেরকে প্যারেড করানো হচ্ছে অন্তর্বাস আর গেঞ্জিতে, তাদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, এত জেল কোথায়? জেলের হাহাকার পড়ে যাবে এবার। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে হাসতে হাসতে বলেই দিলেন এবার বোধহয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা জেল বানাতে হবে নতুন। একবার শুনুন এবং তারপর মূল যে জবাব চায় বাংলার ডিবেট সেদিকে যাবো। 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভান্ডার, তার মধ্যে চিত্তবাবু আছেন। শুধু জঙ্গিপুর ব্লকে 4,500 পুরুষ পাওয়া গেছে মুর্শিদাবাদে। কৃষ্ণনগর 2-এ একটা অঞ্চলে পাওয়া গেছে 273 জন। কি ভয়ঙ্কর দুর্নীতি! আপনি হিসাব করে দেখুন, 30 লক্ষের টাকা বছরে কত হাজার কোটি টাকা, 1,500 করে হিসাব করি। অতএব আমরা খুব স্বচ্ছতার সঙ্গে আমরা যা করছি, এর সুফল আগামী 50 বছর এই রাজ্যে সরকার পাবে। আমরা ডাটা ব্যাংক তৈরি করে নিচ্ছি। আপনি ভাবলে অবাক হবেন, বিধবা ভাতাও পুরুষদের দিয়ে গেছে। যেখানে হাত দেওয়া হচ্ছে, তো ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে। এবং জবাব চায় বাংলা আজ যে দুটো বিষয় নিয়ে, যেখানে হাত দেওয়া হচ্ছে সেখানে দুর্নীতি, যেখানে 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 পেরেছে টাকা নিয়েছে। ভাবতে পারছেন, মদের বোতল থেকে পর্যন্ত টাকা নিয়েছে। মানে আপনি 100 টাকার যে মদটা খাচ্ছেন, সে মদের মধ্যে থেকে 3 টাকা, 100 টাকার মধ্যে থেকে 3 টাকা চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে। বিজেপি যে অভিযোগটা করছে সেটা মারাত্মক। বোতল 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 কাটমানি নিয়েছে। এবং তার পাশাপাশি এই যে 100 জন যে কাউন্সিলর যারা হয়তো পালাবে, আবার কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর হয় তারা জেলে যাচ্ছে নয় পালাচ্ছে, এই 100 জন কাউন্সিলর যে আছে, এই 100 জন কাউন্সিলর অন্তত 5,000 কোটি টাকা নিজেদের পকেটে ভরেছে বা পেটে ভরেছে। পেটের মধ্যে 5,000 কোটি টাকা নিয়ে রেখে দিয়েছে। দুটো ইস্যু নিয়ে আজকে জবাব চায় বাংলা শুরু করছি এই মুহূর্তে। দেখে নি ভাইপোর বোতল বোতল কাটমানি, বোতল বোতল কাটমানি, 1 বোতল 2 বোতল নয়, ক্রেট বোতল, সেই বোতল থেকে কমিশন এবং কাটমানি নিয়েছে ভাইপো। বড় অভিযোগ বিজেপি। এবং দ্বিতীয় প্লেট, 100 কাউন্সিলর 5,000 কোটির ঘুষ, 5,000 কোটি পেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছে 100 জন কাউন্সিলর মিলে। কি করে, কিভাবে? একটু একটু করে পেঁয়াজের খোসা ছাড়ানো হবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলার আগে, এই যে কাউন্সিলরদেরকে নিয়ে কথা বলার আগে আজকে আমাকে একটা ছবি দেখাতেই হবে। আমরা ভেবেছিলাম যে এই কাউন্সিলররা তারা হয়তো বিদেশে পালিয়ে যাবে, তারা হয়তো লুকিয়ে পড়বে কোনো দেশে, পালিয়ে যাওয়ার অছিলা। তৃণমূলের নেতারা যেখানে পাচ্ছে লোকাচ্ছে। মানে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশ টেবিলের তলায় লোকাতো, পুলিশ টেবিলের তলায় লোকানো থেকে আজ পুলিশ খুঁজছে আর তৃণমূলের নেতা শাড়ির তলায় লোকাচ্ছে। এই জিনিস বাংলায় অভূতপূর্ব দৃশ্য। একেবারে লিটারালি শাড়ির স্তূপের তলায় তৃণমূলের নেতা লুকিয়ে পড়ছে। যে ছবিটা এই মুহূর্তে দেখছেন, সেই ছবিটা আসলে ঘটেছে
তৃণমূলের নেতা শাড়ির তলায়, শাড়ির স্তূপের তলায়, শাড়ির বান্ডিলের তলায় লুকিয়ে থেকেছিল যাতে করে পুলিশ গ্রেপ্তার না করে। আর এই পুলিশ এখন ফ্রি হ্যান্ড পাচ্ছে বলে কি কি করতে পারা যায় সেটা দেখিয়ে দিচ্ছে। এই একই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে টেবিলের তলায় লুকিয়ে থাকতো। ভালো করে দেখুন ফুল ফ্রেমে। না কেউ গায়ে হাত দেবে না, করবো না, কথা দিলাম, ব্যাস। হ্যাঁ, করে তোকে দেখ দাদা, কেউ বলবে না তোকে কিভাবে যত্ন করে শোয়ালো। তোর যখন সমস্যা দিয়েছিস গাড়ির কর্মচারী হলে দিন করে ছুটিতে দিবি। গাড়ি রেডি আছে, দেখতে পাচ্ছ না সবাই কোমরে গরিবকে কাছে আমাকে পরশু আর উৎকল ঢাকা দিল। কিভাবে ছিল স্যার বের করছিল? স্যার বার করছে, বার করে দেখুন। আমি এখানটা খুঁজে গেলুম, তাহলে আমার বাপটা হার্ট অ্যাটাক করে দিয়েছে। বললুম না আপনাকে, তো ওই দিকে থাকবে না। মানে কি যে ক্রিমিনাল। ঠিক আছে, আপনারা যেটা ওরা দুজন লিস্ট করে দিয়ে চলে গেছে ওরা। তারপর আমি বসে বসে ওর যা শাস্তি আমরা করে দিচ্ছি, করে দিচ্ছি। ওকে বের করলে আবার মুখটা দেখো, একবার মুখটা দেখাবো স্যার। আমি তো একটা বলছি পুলিশের সামনে কিন্তু কেউ গায়ে হাত দেবে না 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 স্যার, আপনি বলবেন যেটা সেটাই মেনে নেবো। যেটা বলবেন সেটাই মেনে নেবো। আইনে যেটা আইনে একদম স্যার, আমরা আঘাত করবো না, ঠিক আছে, একদমই তাই। আমাদের সামনে ওকে কিন্তু না কেউ গায়ে হাত দেবে আইনে না। আঘাত করবো না, কথা দিলাম, ব্যাস। ভিডিওটা অফ করে দাও। হ্যাঁ, করে দিন। ভাই এবার বেরো, এই বেরো। তোকে দেখ দাদা, সময় পশ্চিমবঙ্গের পুলিশ টেবিলের তলায় লোকাতো, আর এখন তৃণমূলের নেতারা দিস্তে দিস্তে বান্ডিল বান্ডিল শাড়ির তলায় লুকাচ্ছে। শাড়ির তলায় লুকিয়ে থাকছে তৃণমূলের নেতারা, ভাবছে শাড়ির দিস্তে দিস্তে বান্ডিলের নিচে লুকিয়ে থাকলে কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, হাওড়া পুলিশ তারা দেখতে পারবে না, শুভেন্দু অধিকারী দেখতে পাবে না। তারা বুঝতে পারছে না যে এটা নতুন পুলিশ, এটা নতুন রাজ্য হয়ে গেছে। এই রাজ্যে দুধেল গাইরা পুলিশের পেছনে লাথি মারে না। এই রাজ্যে পুলিশরা টেবিলের নিচে লুকায় না, ফাইল মাথায় করে লুকায় না, উল্টে লুকিয়ে থাকা তৃণমূলের নেতা, ভালো করে দেখুন এই তৃণমূলের নেতা, সে শাড়ি, আমি জানি না এই বুদ্ধিটা কার। তৃণমূলের নেতার নিশ্চয়ই কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন নেতা পরামর্শদাতা রয়েছেন। এগুলো শিওর ভাইপো বুদ্ধি, এই বুদ্ধিটা শিওর ভাইপো বুদ্ধি। একদমই তাই। আমাদের সামনে ওকে কিন্তু না কেউ গায়ে হাত দেবে আইনে না। আঘাত করবো না, কথা দিলাম, ব্যাস। ভিডিওটা অফ করে দাও। হ্যাঁ, করে দিন। ভাই এবার বেরো, এই বেরো। মানে বুঝতে পারছেন এই 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 দিস্তে দিস্তে শাড়ির মধ্যে তুমি লুকিয়ে পড়ো, এই বুদ্ধিটা ভাইপোর বুদ্ধি ছাড়া কারোর বুদ্ধি হতে পারে না। পুলিশ আসছে আর এই তৃণমূলের নেতা সে শাড়ির নিচে লুকিয়ে আছে, মানে বলি হারিয়ে যাই তার বুদ্ধির। কিন্তু এরকম ভাবে যদি কেউ লুকিয়ে থাকতে পারে, পেটে যদি 5,000 কোটি টাকা নিয়ে কাউন্সিলররা পালিয়ে যেতে পারে, ভাইপোর কাছে কত কোটি টাকা রয়েছে। মানুষ কিন্তু এমনি এমনি রেগে যাচ্ছে না। আজকে এই ছবিটা যেরকম আপনাদের হাসি পাচ্ছে দেখে, আরেকটা ছবি দেখে অনেকের হাসি পাচ্ছে, অনেকের রাগ হচ্ছে, অনেকের খারাপ লাগছে। মানে তৃণমূলের নেতাকে ন্যাড়া করবি তো কর, অর্ধেক ন্যাড়া করে ছেড়ে রেখে দিয়েছে। মানে আমি তো এটাকে নাম দিচ্ছি কাটমানি কাট, ওই চুলের কাটিং হয় না, এটা যেন কাটমানি কাটিং। মানে পুরোটা দাম নিয়েছে বোধহয় পুরোটার জন্য, আর অর্ধেকটা কেটে সে এখন রাস্তা দিয়ে প্যারেড করাচ্ছে। তৃণমূলের নেতাকে ভালো করে দেখুন, তৃণমূলের নেতা, এই নেতাকে অর্ধেকটা মাঝখান দিয়ে কাটিং করেছে। আমি জানি না টাকা পয়সা পেয়েছিল কিনা। সুন্দর নেতা, সব থেকে সুন্দর নেতা। তুমি কি করে বলতে তোমার কত তোমার লোক ছিল বা ডাকো না দেখি সত্যিকে মিথ্যা আছে। জোরে বলা, জোরে জোরে। এটা শ্যামপুরের দৃশ্য, যে ছবিটা আমার পাশে এই মুহূর্তে চলবে, যেটা দেখলেন আপনারা, শ্যামপুরের দৃশ্য এক, যেখানে অর্ধেক মাথা ন্যাড়া করিয়ে কোমরে দড়ি বাঁধিয়ে হাঁটতে হাঁটতে তাদেরকে প্যারেড করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
এটা একটা দৃশ্য। আর আরেকটা দৃশ্য যেখানে এরকম পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য শাড়ির তলায়, শাড়ির বান্ডিলের তলায় লুকিয়ে পড়েছিল আরেক তৃণমূলের নেতা। মানুষের এমনি এমনি রাগ নেই। আমি বলছি মানুষ কেন রেগে যাচ্ছে, মানুষ কেন ডিম ছুটছে, কুসুম সমেত ডবল কুসুম ডিম মাথার মধ্যে ছুঁড়ে দিচ্ছে। দামি ডিম দামি হয়, এখন তো আরও ডিমের দাম বেড়ে যাবে। যেভাবে ডিমের ক্রেট ক্রেট ডিম ছোড়া হচ্ছে তৃণমূল নেতাদের ওপরে, কেন মানুষ রেগে যাচ্ছে? আমি আপনাকে একটা ক্যাসিনো, যে গট 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 করে নম্বরগুলো চেঞ্জ হয় না, ওরকম ক্যাসিনো একটা গ্রাফিক্স দেখাবো। সংখ্যাটা আপনারা গুনুন কতগুলো শূন্য রয়েছে, দেখুন ফুল ফ্রেমে দেখাচ্ছি। ওই ডাক 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 করে নম্বরগুলো চেঞ্জ হবে। তৃণমূল কাউন্সিলরদের পকেটে 5,000 কোটি টাকা ঢুকে গেছে বলে অনেকে বলছে। 5,000 কোটি টাকা ঢুকে গেছে। এই 5,000 কোটি টাকা 100 জন কাউন্সিলরের থেকে মিনিমাম নেওয়া যায়, এবং এই 5,000 কোটি টাকায় বাংলার যত ঋণ আছে তার মধ্যে থেকে একটা অংশ শোধ করে দেওয়া যায়। আমি বলছি না যে এভাবে বাংলাকে যারা লুট করেছে তাদের সাথে কি করতে হয় সেটা রাজ্য সরকার বুঝুক। কিন্তু এই মুহূর্তে যে ডকুমেন্ট আমার হাতে রয়েছে, আমি এবং প্লেট নম্বর 1 নম্বর বিষয়টা যেটা দিয়ে আমি শুরু করলাম সেটা আরেকবার চালাবো, আরেকবার চালিয়ে আমি ডিটেলে আপনাদের কাছে যাব। ভাইপোর বোতল বোতল কাটমানি, ক্রেট ক্রেট কাটমানি কেন বলছি? দিস্তে দিস্তে কাগজ নবান্নতে জমা পড়েছে। যারা মদের দোকানের ডিলারশিপ নিয়ে মদের দোকান চালান, যারা এর রিটেলারশিপের সাথে জড়িত, যারা এর ভালো মন্দ দেখেন, তারা প্রত্যেকে সরব হয়েছিলেন আজ থেকে না, তৃণমূল আমল থেকে, কিন্তু তাদের চুপ করিয়ে দেওয়া হয়। হুইসেল ব্লোয়ার বলে একটা শব্দ আছে, অর্থাৎ যারা সাধারণত কোনো অন্যায় দেখলে সেটা নিয়ে কমপ্লেন করে, নাম গোপন থাকে তাদের। এরকম অনেক নাম গোপন থাকার কথা কিন্তু গোপন থাকেনি, তাদেরকে পুলিশ দিয়ে তুলিয়ে দেওয়া হয়েছে, তাদের ব্যবসা বন্ধ করিয়ে দেওয়া হয়েছে। কিসের জন্য? পশ্চিমবঙ্গে গোটা দেশের অন্যান্য রাজ্যের মতনই মদ বিক্রি হয় এবং মদের থেকে একটা বড় শতাংশ রাজস্ব পশ্চিমবঙ্গের আসে। আমরা সাধারণত এতদিন ধরে জানতাম যে বাংলায় প্রচুর টাকা রাজস্ব বাবদ মদ বিক্রি করে আসে, কিন্তু মজার বিষয়টা হচ্ছে মদ বিক্রি করে যে টাকা আসার কথা তার অন্তত 10% কম টাকা আসে, কারণ 10% টাকা ঢুকে যায় ভাইপোর গ্যাংয়ের বাড়িতে। ক্যামাক স্ট্রিট বা শান্তিনিকেতনে এই টাকা ঢুকে যাচ্ছে আবগারি দুর্নীতি। বাংলায় দিল্লির পর সবচেয়ে বড় আবগারি দুর্নীতি হয়েছে বলে বিজেপি বলছে। বিজেপি সর্বভারতীয় স্তরে এটা আওয়াজ তুলছে। যে কাগজ এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে এক এক করে ভেঙে ভেঙে আপনাদের বলবো, কিন্তু যে ব্রেকিং নিউজটা নেওয়ার প্রয়োজন সে ব্রেকিং নিউজটা নেব। প্রথমেই যে ব্রেকিং নিউজ, মদের বোতল থেকে তোলা আদায় ভাইপোর, বড় অভিযোগ বিজেপির নেতারা বড় অভিযোগ করেছেন। চিঠি পৌঁছেছে নবান্নতে, আবগারি কমিশনারকে চিঠি দিয়ে অভিযোগ করা হয়েছে। অভিযোগ করেছেন একাধিক হুইসেল ব্লোয়ার, অর্থাৎ যারা এই পেশার সাথে যুক্ত, যাদের লাইসেন্স রয়েছে, তারা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নজর দেওয়ার জন্য বলেছেন। আবগারি কমিশনারকে জানানো হয়েছে কোনো লাভ হয়নি। এরকম একটি চিঠি আমার খাতে, এই একটি চিঠি রয়েছে। এই চিঠিটা জানানো বারবার হয়েছিল এবং আবার এই চিঠিটা দেওয়া হয়েছে। গৌতম কুমার ঘোষ, স্পেশাল কমিশনার GM অফ WBSCL, কুণাল বিশ্বাস, স্পেশাল কমিশনার HR, অ্যাডিশনাল কমিশনার অফ রেভিনিউ অ্যান্ড GM সিস্টেমস রাজশ্রী চক্রবর্তী, শান্তনু আচার্য, সিনিয়র জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ ম্যানেজার, সঞ্চয়ন গাঙ্গুলি, ডেপুটি কমিশনার অফ রেভিনিউ অ্যান্ড ম্যানেজার এবং এক্সাইজ কমিশনারকে এই চিঠিটা দেওয়া হয়েছিল। কিন্তু এই চিঠিটা দেওয়ার পরেও কোনো লাভ হয়নি। IFB অ্যাগ্রো থেকে আরেকটি মদ প্রস্তুতকারক বা
বটলিং প্লান্টের তরফ থেকে আরেকটি চিঠি এক্সাইজ কমিশনারকে দেওয়া হয়েছে 18ই মে 2026। এক্সাইজ কমিশনারকে জানানো হয়েছে রিমাইন্ডার ইন কানেকশন উইথ আওয়ার ভেরিয়াস কমিউনিকেশন রিগার্ডিং ইললিগাল ইন্টারফিয়ারেন্স অফ এক্সাইজ অফিসিয়ালস ফর নট গিভিং ইন টু ইললিগাল ডিমান্ডস, অর্থাৎ কোটি কোটি টাকা তোলার বিষয়। দেবাশিস ঘোষ, চিফ এক্সিকিউটিভ অফিসার IML, তিনি মনোজ কুমার আগরওয়ালকে এই চিঠি দিয়েছেন। কেন দিয়েছেন? তার কারণ পশ্চিমবঙ্গে কোটি কোটি টাকা একজন নির্দিষ্ট প্রাইভেট সিটিজেনের বাড়িতে ঢুকে গেছে বলে বড় অভিযোগ করা হয়েছে। এবং দ্বিতীয় ব্রেকিং নিউজটা ঠিক সেই জায়গা থেকে নেব। আবগারিতেও দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস, মদের বোতল থেকেও লুটে পুটে খেয়েছে ভাইপো, বড় অভিযোগ বিজেপি। সবচেয়ে বড় আবগারি দুর্নীতির পর্দা ফাঁস রিপাবলিক বাংলায়। গোডাউন ভাড়া বাবদ প্রতি ক্রেটে 4 টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ, পরিবহন খরচ বাবদ প্রতি ক্রেটে 3 টাকা কাটমানি। দেশি মদের বোতলে 3 টাকা করে তোলা আদায়, টাকা লুটের জন্য আবগারি নীতিও বদল করা হয় 2017 সালে। মানে ধরে নিন এই জলটা আমি খাচ্ছি, এই জলে যতটা জল আমি খাবো তার মধ্যে থেকে 1% আমাকে রেখে দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। মানে এই যে এই জলটার মধ্যে এখনো এইটুকু জল বাকি রয়েছে, এই জলটাকে ধরে নিন রেখে দিতে হবে নজরানা হিসেবে তৃণমূল কংগ্রেসের জন্য। এটা কেন চলবে? এটা কোথাও হয় নাকি? গুজরাটে যারা ব্যবসা করছে, যারা তামিলনাড়ুতে ব্যবসা করছে, যারা ব্যাঙ্গালোরে ব্যবসা করছে, যারা এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে ব্যবসা করছে, তাদের কি এরকম ধরনের কোনো নজরানা বা উপঢৌকন দিতে হয় নাকি? ব্যবসা করছে, আজকে একটা দোকান আছে, কালকে 100টা দোকান থাকবে, পরশুদিন হয়তো সে নিজে মদের কারখানা তৈরি করবে। এটাই তো স্বপ্ন হওয়া উচিত বাঙালির, এটাই তো স্বপ্ন হওয়া উচিত, যেখানে বাঙালি পশ্চিমবঙ্গ থেকে যদি কোনো বাংলা মদের দোকান তৈরি করে আজকে, কালকে সেটার ডিস্টিলেশন প্রপারলি করে রাশিয়াতে যেভাবে বা স্কটল্যান্ডে যেভাবে নিজের দেশীয় মদকে গোটা পৃথিবীর সামনে মার্কেটিং করা হয়েছে সেভাবে করা হবে। যেভাবে গোয়া নিজের ফেনীকে মার্কেটিং করেছে সেভাবে করা হবে। যেভাবে একটা বড় শতাংশের মানুষজন মহুয়াকে মার্কেটিং করছে আন্তর্জাতিকভাবে সেভাবে করা হবে। দেশি মদের থেকে এই মার্কেটিং ভুলেই যান। ভাইপো ট্যাক্স দিতে হচ্ছে 3 টাকা পার বোতল, ক্রেট প্রতি ট্যাক্স। বিয়ার খেলে বিয়ারের ক্যানটা ফেলে দেওয়ার আগে মাথায় রাখবেন সেই ক্যানটাতে আপনি যে টাকা খরচা করেছেন তার মধ্যে থেকে 2 টাকা বা 3 টাকা চলে গেছে ভাইপো ট্যাক্স হিসেবে। বড় অভিযোগ করছে বিজেপি। একবার রেড চার্টটা দেখিয়ে নেব, রেড চার্টটা একবার দেখুন। এই মুহূর্তে মদেও কাটমানি ভাইপোর বলে অভিযোগ করা হচ্ছে। গোডাউন ভাড়া 4 টাকা প্রতি ক্রেট প্রতি। গোডাউনে টাকা রাখতেও, গোডাউনে মাল রাখতেও টাকা। এরপর পরিবহন খরচ ক্রেট প্রতি 3 টাকা, মানে গোডাউন থেকে মাল লরি করে নিয়ে যেতে গেলেও টাকা। তারপর দেশি মদের বোতল বিক্রি হচ্ছে, মানে ভাইপো ট্যাক্স না দিলে দেশি মদ যারা খান 3 টাকা কম দামে খেতে পারবেন। এখন তো আর সেই জমানা শেষ, ভাইপোর এখন আর পিসি ভাইপোর যুগ শেষ। বিজেপির নেতারা কি বলছেন একবার শুনবো। বিজেপি নেতারা একবার কি বলেছেন শুনবো। এটা দিল্লি মডেল আগের থেকেই ছিল, এখানে শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল সরকার বদল হওয়ার। সরকার বদল হয়ে গেছে, সব জায়গায় ডিটেলস ইনভেস্টিগেশন হবে। আর এখানে শুধু বোতল নয়, ডুপ্লিকেট মদেরও কারবার আছে। জেলায় জেলায় ডুপ্লিকেট মদের ফ্যাক্টরি তৈরি করা হয়েছিল, আর সেই টাকা যেত কালীঘাটে। ইনভেস্টিগেশন হওয়ার প্রয়োজন আছে। ওদের সব জায়গায় দুর্নীতি আছে। দুর্নীতি কোথায় নেই বলুন তো? এই সেলুনে গিয়ে চুল কাটবেন, সেখানেও কিন্তু দুর্নীতি আছে ওদের। তো ভাইপোর মদের দুর্নীতি থাকবে না? এটা হতে পারে কখনো? বিদেশে টাকা করে রাখতে হবে তো, সবেতে দুর্নীতি আছে। আগে যে পলিসি ছিল ওখান থেকে গভর্নমেন্ট নিজের কাছে নিয়ে এলো, কেন নিয়ে গেল? IFB'র ইস্যুটা আপনাদের মনে আছে? IFB যে হট করে টাকা দিতে হয়েছিল, কেন দিতে হয়েছিল? এটা অনেকদিন ধরে চলছে। প্রত্যেকটা বোতলে একটা করে শেয়ার যেত, প্রত্যেকটা বোতল থেকে টাকা তোলা যেত। পুরো করাপশনটাকে একটা সিস্টেমের পর্যায়ে নিয়ে গেলো, সিস্টেমেটিক লুটের পর্যায়ে নিয়ে গেছিলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। এটা নর্মাল ছিল, এটা তো পরিষ্কার ছিল, দেখা যাচ্ছিল।
আমাদের সাথে দুজন বিধায়ক এই মুহূর্তে রয়েছেন, দেবাশিস ধর সোনারপুর উত্তরের বিধায়ক এবং দীপাঞ্জন চক্রবর্তী উত্তরপাড়ার বিধায়ক। আমি ওনাদের কাছে একটু পরে যাচ্ছি, তার আগে আমার সাথে বিজন পাত্র রয়েছেন, তিনি সম্পাদক রাজ্যের যে এই লিকার অ্যাসোসিয়েশন বা তাদের ওয়েলফেয়ারের কাজ যারা করেন লাইসেন্সি হিসেবে, তাদের তরফ থেকে এই মুহূর্তে রয়েছেন। বিজনবাবু, একটু ভেঙে ভেঙে সহজভাবে বোঝান, আপনারা মদ ব্যবসায়ী হিসেবে বা ডিলার হিসেবে আপনারা ব্যবসা করবেন, খুব ভালো কথা, কিন্তু এই ভাইপো ট্যাক্স বা এই রাজনৈতিক ট্যাক্স বা এই ক্রেট প্রতি 3 টাকা 2 টাকার গল্প, এটা আসছে কোথা থেকে? এটা আপনার প্র্যাকটিক্যালি এটা ম্যানুফ্যাকচারিং পয়েন্ট থেকে যেত বলে আমরা খবর পেতাম, কারণ কোথায় যেত, কিভাবে যেত, সেটা কিন্তু আমাদের কোনোদিন আমরা জানতে পারিনি। আমরা এই কারণেই এটা জানতে পেরেছিলাম যে যখন আমাদের আজকের ধরুন মদের যে ব্যবসা, রিটেল ব্যবসা, আপনারা কতটা জানেন জানি না, আমাদের মদের ব্যবসার আজকে পার্সেন্টেজ অফ মার্জিন যেটা আমাদের প্রফিট, সেটা কমতে কমতে এমন জায়গায় এসেছে 3 to 4% আমরা মোটামুটি আমরা টাকা পাই মার্জিন প্রফিট হিসাবে। মানে 1000 টাকার মদ বিক্রি করলে 30 টাকা, ওই 3 বা 4% যেটাই হয়। এইটা নিয়ে আমরা যখন কোম্পানির কাছে খুব দরবার করতাম, কোম্পানিরা স্টেট বলতো দেখুন আমরা আগে যে আপনাদের যে মার্জিন অফ প্রফিট দিতাম এই মুহূর্তে দিতে পারি না, একটাই কারণে যে টাকাটা আমরা রোজগার করি তার একটা বড় অংশ আমাদের কোনো একটা জায়গায় পাঠাতে হয়, সেটা আমরা আমাদের কাছে ভাঙতে পারবো না, বলতেও পারবো না। তো আজকে প্রকাশ হওয়াতে আমাদের কাছে মনে হচ্ছে হয়তো এই জায়গাতে যেত বা আরও অন্য কোথাও যেত কিনা, আমরা সেটাও তো বলতে পারছি না, কারণ আমরা তো রিটেলার। এই টাকাটা যেত ম্যানুফ্যাকচারিং পয়েন্ট থেকে তারা পাঠাতেন বা ডিস্ট্রিবিউশন যারা করেন যে কোম্পানিগুলো, তাদের কাছ থেকে হয়তো কালেকশন হতো। আচ্ছা, 2017-তে এখন বোঝা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে চাপ দিয়ে নাকি বাংলার এই সেই আইনটা বদল করা হয় এবং তারপরে একটি সংস্থা চলে আসে, বেফকো বলে একটি সংস্থা আসে, যারা সব কিছু মনোপলি করে দেয়। এটা কি সত্যি? এটা একটু সহজভাবে একটু যদি বলেন। একদম সত্যি কথা। আমাদের মানে আপনাকে খুব বলতে খারাপ লাগছে না যে এটা আগে আমাদের ছিল রিটেলের, যেটা আমাদের কাছে আসতো ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে। এই ডিস্ট্রিবিউটার পয়েন্টে থেকে যখন ব্যাপকো এটা নিয়ে নেওয়া হলো, কেন নেওয়া হলো জানি না, এতে লাভ কতটা কি হয়েছে, আমরা ভাবতাম এটাতে গভর্নমেন্টের লাভ হয়েছিল, কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগতো, যেটা হচ্ছে সারা ওয়েস্টবেঙ্গলে কয়েক হাজারের ওপর সেলসম্যান যারা দোকানে দোকানে ঘুরতো এবং কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতো, ডিস্ট্রিবিউটারের সাথে থেকে তারা চালাতো, তারা কিন্তু পুরোপুরি বেকার হয়ে গেল। কারো 40, কারো 50 এই এজেও তারা বেকার হয়েছে। এবং আমাদের সাথে রাস্তাঘাটে কখনো দেখা হয়, তাদের দৈন্যদশাগুলো দেখে না সত্যিই চোখে দেখা যায় না যে কত কষ্টে তারা রয়েছেন। এই ব্যাপকোর ক্ষেত্রে ব্যাপকো আরও আইন করেছিল, ব্যাপকো নিজে রিটেল দেবে ঠিক করেছিল এবং 2-1টা ব্যাপকো রিটেলও দেওয়া হয়েছে। মানে এতদিন আমরা জানতাম যে বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট অনুযায়ী অ্যাক্সের রুল এবং রেগুলেশন মেনে আমরা দোকান হবে, যেটা মেনলি রুল 8 মেনটেন করে হতো, আদার্স রুল করে। কিন্তু ব্যাপকো নিজের আপনার রিটেল সব খুললো এবং টেন্ডারে তার একটা পার্সেন্টেজ করে দিল, যদিও সেটা খুব বেশি সাকসেসফুল হয়নি, মাত্র কয়েকটা দোকান পশ্চিমবঙ্গে হয়েছে যে তারা যে মার্জিন অফ প্রফিট তার থেকে আবার একটা মানে প্রফিট ব্যাপকোকে দিয়ে দিতে হতো। আমি একবার বিজয়বাবু আপনাকে একটু থামাচ্ছি, আমি পিসিআরকে বলবো এই জায়গাটা একবার দেখানোর জন্য। এই জায়গাতে খুব নির্দিষ্টভাবে অভিযোগটা যেটা নবান্নতে জমা পড়েছে, প্রিভিয়াস এক্সাইজ কমিশনার উমা শঙ্কর, এই উমা শঙ্কর আইএস, হু অ্যাট দ্য বিহেস্ট অফ অভিষেক ব্যানার্জি জেনারেল সেক্রেটারি AITC প্রচুর টাকা তুলতো। ডিস্ট্রিবিউটর ইউজ টু প্রোভাইড আ পার্ট অফ দেয়ার প্রফিট, 4 টাকা করে প্রতি ক্রেটে ভাড়া হিসাবে দিতে হতো, 3 টাকা করে বাড়তি খরচ দিতে হতো প্রতি ক্রেটে। এবং তার পাশাপাশি ভয়ঙ্কর একটা কথা বলা হয়েছে, IFB বটলিং প্লান্ট এবং আসানসোল ইউনিট অফ Diageo which were forcibly kept close in order to put them in line with Trinamool goons like Jahangir Khan. এর পাশাপাশি আরেকটা লেখা হয়েছে, এই unscrupulous money shared by the distributors to their Kamak Street boss through Mrs. নীলাঞ্জনা বন্দ্যোপাধ্যায়, Mrs. সুদেশনা চক্রবর্তী, মিস্টার রাজেশ কুমার, ওনার অফ কেডি লিকার, এবং তারপর সেই টাকাটা যেত সুমিত রায়ের কাছে, PA টু অভিষেক ব্যানার্জি।
Even the bottlers were extorted 3 টাকা প্রতি bottle of country liquor and that amount was deposited to Rajesh Kumar, owner of KD Liquor through শ্রীমতী সুদেশনা চক্রবর্তী এবং শ্রীমতী নীলাঞ্জনা ব্যানার্জি। এগুলো তো ভয়ঙ্কর অভিযোগ, যে অভিযোগগুলো করা হচ্ছে, কি বলবেন বিজয়বাবু? দেখুন, এই যে অভিযোগগুলো করছেন, আমরা ট্রেডের কাছ থেকে এই যে রাজেশবাবুর নামটা যেটা আসছে, দেখুন ট্রেড থেকে যে একটা কালেকশন ওনার মাধ্যমে যেত, এর কোনো সরাসরি প্রমাণ আমাদের কাছে না থাকলেও কিন্তু আমরা এটা মোটামুটি সব লাইসেন্সিরাই জানতে পারতাম যে রাজেশবাবু তার যে রয়েছে তার মাধ্যম দিয়ে তিনি একটা কালেকশন কিন্তু করতেন। এখন সে টাকাটা কোথায় যেত, কোম্পানির ট্রেডের কাজে লাগতো কি অন্য কোথায় লাগতো, সেটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ এটা আমরা রিটেলার তো ওই লেভেলে পৌঁছতে পারবো না। তো যাই হোক, এইটা হতো এবং আমাদের একটাই ব্যাপার ছিল যে এই 3% বা 4% মার্জিন ইন প্রফিট যেটা, সেইটাকে বাড়াবার জন্য যখনই আমরা কোনো ব্যাপারে গেছি তখনই তারা কোম্পানি লেভেল থেকে তারা একই কথা, মানে এই টাকাটা, তার মানে এই টাকাটা যদি বন্ধ করে দেওয়া যায়, আমি গ্রাফিক্সটা আরেকবার দেখানো বলবো, এই যে গোডাউনে ক্রেট রাখার জন্য এক ক্রেটের মধ্যে কতগুলো মদের বোতল থাকে? 24টা বোতল থাকে। 24টা বোতল থাকে। এই 24টা বোতল প্রতি 3 টাকা করে বেশি দিতে হতো, তারপরে আবার ট্রাক করে নিয়ে যাওয়ার সময় আরো 3 টাকা, তারপরে বোতল প্রতি 1 টাকা বা 2 টাকা করে, মানে এই 10-20 টাকা দাম কমতে পারতো যদি এই ভাইপো ট্যাক্সটা না দিতে হতো। হ্যাঁ, তাহলে যদি আপনাদের কথা সত্যি হয় তাহলে তাই হতো। এটা তো ঘটনা, একটা মদ তৈরি করতে আপনার গভর্নমেন্টের যে ট্যাক্স আদায় হয়, পশ্চিমবঙ্গে বিশাল দাম মদের। হ্যাঁ, এটা তো হয়, এ তো অস্বীকার করে লাভ নেই যে প্রচুর টাকা ট্যাক্স বাবদ, মদের থেকে ট্যাক্স বাবদ যায়। যেমন ধরুন আপনাকে একটা খুব ক্লিয়ার কথা বলি, ব্যাপকো যেসব ডিস্ট্রিবিউটাররা দিচ্ছেন, আমি কেন নিচ্ছেন জানি না, আপনি জানবেন এই সামার পিরিয়ডে যে বিয়ারের ক্রাইসিস, একটা বিয়ারের ব্যাপার থাকে, প্রতি বিয়ার ক্রেট কিছু, মানে আপনি যদি ব্যাপকো রুলসটা পড়েন সেখানে দেখবেন খুব ক্লিয়ার লেখা রয়েছে ব্যাপকো আপনার দোকানে মাল ডেলিভারি করবেন। এই ব্যাপকোটা কি? এটাই হচ্ছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এটাকে তৈরি হয়েছে 2017। এই সংস্থাতেই যত গন্ডগোলের শুরু, তৃণমূলের নেতারা ভেতরে ঢুকিয়ে রেখে এবং এই ব্যাপকো থেকে বিয়ার যাওয়ার জন্য পার বিয়ারে 3 টাকা 10 টাকা করে ক্যারিং চার্জ নেওয়া হয় এবং এটা আপনি দিতে বাধ্য, নাহলে আপনাকে মাল পাঠাবে না। এবং লোডিং আনলোডিং 3-6 টাকা, মানে একটা বিয়ারের পেটি পিছু আপনাকে 16 টাকা মিনিমাম আপনাকে দোকানদার লাইসেন্সিকে দিতে হতো। যেহেতু আমি এরকম গোটা পশ্চিমবঙ্গের যতগুলো দোকান আছে সেখানে প্রত্যেকটা দোকানে ধরে নি 100 পেটি বা 200 পেটি যদি আনা হয়, প্রতি পেটি থেকে 16 থেকে 20 টাকা করে করলে তো দিনেই প্রায় কোটি কোটি টাকা পেমেন্ট করতে হতো। এটা 1 কোটি 2 কোটি টাকা তো দিনেই উঠে যাবে। হ্যাঁ, ভাবুন। এইটা ওই রিটেলারদের, যারা রিটেলার্স, মানে আমি যে দুজন বিধায়ক এই মুহূর্তে বসে রয়েছেন, এবার তাদের কাছে যাওয়ার আগে আমি দর্শকদের বলবো, শুধুমাত্র মদের বোতল থেকে 4 টাকা 5 টাকা করে প্রতি বোতলে, প্রতি ক্রেটে কামিয়ে, প্রতি পেটিতে কামিয়েছে এই ভাইপো গ্যাং, এবং এই টাকাটাই দৈনিক প্রায় 1 কোটি থেকে 5 কোটি টাকায় যেতে পারে। কাউন্সিলররা টাকা কামায়নি বলে মনে হচ্ছে? কেন এই কাউন্সিলররা পালাচ্ছে এখন? কেন কাউন্সিলররা পালাচ্ছে? এবং এইখানেই দ্বিতীয় প্লেটটা নেব এবং যে দুজন রয়েছেন এই মুহূর্তে তাদের কাছে যাব। আমি আবারও বলছি, কলকাতা কর্পোরেশনের 100 জন কাউন্সিলরই প্রায় 5,000 কোটি টাকা কামিয়ে নিয়েছে, তদন্ত করা হোক। 100 জন কাউন্সিলরই প্রায় 5,000 কোটি টাকা কামিয়ে নিয়েছে, তাদের পেটে আছে। আমি সেই গ্রাফিক্সটা, ক্যাসিনো গ্রাফিক্সটা আরেকবার দেখিয়ে মাথার মধ্যে ঢুকিয়ে দিতে চাই আপনাদের, যে আপনার পকেটে কত টাকা আছে আর এদের পকেটে কত টাকা গেছে। কাউন্সিলরদের পকেটে, যারা এখন ভালো সাজছে, যারা পাল্টি খাচ্ছে, যাদের সাইকেল কেনার দম ছিল না, তারা এখন প্রাসাদে থাকে। কি করে, কিভাবে তারা এই টাকা কামিয়েছে? 5,000 কোটি টাকা অন্তত কলকাতা কর্পোরেশন থেকেই তোলা হয়েছে। আমি শুধু একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি। খিদিরপুরের একটা বাড়ি, সেই বাড়ির ছবি আপনাকে দেখাচ্ছি। এই বাড়িটার স্যাংশন করা, এই বাড়িটার প্ল্যানিং পাস করানো, এই বাড়িটা হতে দেওয়া, এখানে জলের লাইন, বিদ্যুতের লাইন দেওয়ার জন্য কত টাকা নেওয়া হতে পারে আন্দাজ? আমরা জেনেছিলাম এই বাড়িটার প্ল্যানিং বাবদ, বিদ্যুতের লাইন, জলের লাইন সব কিছু দেওয়া, পুলিশ ঝামেলা করবে না, এই সমস্ত কিছুর পারমিশন বাবদ 20 লাখ টাকা নেওয়া হয়েছিল। এরকম কলকাতা শহরে বিভিন্ন বাড়ি রয়েছে। এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই 0 ফিগার বাড়িটা, এই সরু বাড়িটা। খিদিরপুরে এরকম প্রতি গলিতে গলিতে বাড়ি তৈরি হতে দিয়েছে ববি হাকিম এবং তাদের কাউন্সিলররা। কত
টাকা কামিয়েছে এরকম বাড়ির থেকে, শুধুমাত্র বাড়ি। এবার আসি পারমিশনের ক্ষেত্রে। এই তৃণমূল কাউন্সিলর যারা অ্যারেস্ট হয়েছে সেই ছবিগুলো এবার আমি দেখাবো। তৃণমূল কাউন্সিলর যারা অ্যারেস্ট হয়েছে, এই চুরি করে যারা যারা অ্যারেস্ট হয়েছে, যারা ধর্ষণের মামলাতে অ্যারেস্ট হচ্ছে, যারা তোলাবাজির মামলাতে অ্যারেস্ট হচ্ছে, এই সমস্ত কাউন্সিলর চোর, চুরি ও গারদ, এদের প্রত্যেকের পকেটে টাকা ঢুকেছে, কোটি কোটি টাকা ঢুকেছে, আপনি ধারণাও করতে পারবেন না। আর আরেকজন হচ্ছে সুশান্ত ঘোষ, গুলশান কলোনি। গুলশান কলোনিতে এই খিদিরপুরের মতন শুধু বাড়ি নয়, গুলশান কলোনিতে আল কায়দা থেকে শুরু করে লস্করে তৈবার জঙ্গি ঢোকানো হয়েছে। কি করে ঢোকানো হয়েছে? এই সুশান্ত ঘোষ সে পালিয়ে গেছে। আমি টাইমার অন করতে বলবো, এই সুশান্ত ঘোষ কত ঘন্টা হয়ে গেছে সুশান্ত ঘোষ ফেরার। সুশান্ত ঘোষকে এখনো গ্রেপ্তার করা যায়নি, কখন গ্রেপ্তার করা হবে সেই প্রশ্ন আমরা করছি। গুলশান কলোনি যে সুশান্ত ঘোষ বানিয়েছে, 61 ঘন্টা ধরে সুশান্ত ঘোষ ফেরার হয়ে আছে। কোথায় লুকিয়ে আছে সুশান্ত ঘোষ? 61 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে। আমরা সুশান্ত ঘোষের বাড়িতে গেছিলাম, সুশান্ত ঘোষকে পাওয়া যাচ্ছে না। গুলশান কলোনি বানাতে দিয়ে অন্তত 100 কোটি টাকা হয়তো পকেটে ভরেছে এই সুশান্ত ঘোষ। 500-600 কোটি টাকা হয়তো অবৈধ নির্মাণ থেকে তুলেছে, পুকুর ভরাট করে 100-200 কোটি টাকা তুলেছে। এই কাউন্সিলররা কোথায় পালিয়ে যাবে? পাতালে গেলেও তাদেরকে তুলে আনতে হবে। সুশান্ত ঘোষ তার বাড়িতে আমরা গেছিলাম, দেখুন। দেখো, কাউন্সিলর সুশান্ত ঘোষ ওড়িশার বর্ডারে গাড়ি রেখে কার্যত পরিবার সমেত বেপাত্তা হয়ে গিয়েছে। তার কসবায় যে 106 নম্বর ওয়ার্ডের বাড়ি, এই সম্প্রীতি সংঘতি, সেই বাড়ির সামনে আমরা এসেছি। আমি একটু দেখাবো, এই হচ্ছে তার বাড়ি, উপরে বিলাসবহুল ছাদ, এবং সেই বাড়ির আমরা নিচে রয়েছি। বাড়ির নাম সম্প্রীতি সংঘতি। সুশান্ত বাবু বাড়ি আছেন? 3 কোটি টাকার তোলাবাজির ঘটনা এখনো পর্যন্ত দিকে দিকে 106, 107, 108 সমস্ত ওয়ার্ড থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে। সুশান্ত ঘোষের পরিবার সম্পূর্ণভাবে বেপাত্তা বলা যেতে পারে। ওড়িশায় গাড়ি রেখে, একেবারে ওড়িশার বর্ডারে গাড়ি রেখে ড্রাইভার আটক হয়ে গেলেও, ড্রাইভার অ্যারেস্ট হয়ে গেলেও কোথায় রয়েছেন সুশান্ত ঘোষ সেটা কেউ এখনো পর্যন্ত জানেন না। ক্যামেরা পিনাকি নন্দীর সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। দুজন বিধায়ক এই মুহূর্তে রয়েছেন। দীপাঞ্জন চক্রবর্তী, ওনার ওখানেও যথেষ্ট এই কর্পোরেশন মিউনিসিপ্যালিটি নিয়ে গল্প চলছে। দেবাশিস ধর সোনারপুরে তো আমরা দেখতেই পাচ্ছি। দীপাঞ্জন দা, আমি আপনার কাছে শুরুটায় যেতে চাই। গুলশান কলোনি থেকেই হয়তো 300 থেকে 400 কোটি টাকা এই সুশান্ত ঘোষরা তুলে এখন ফেরা রয়েছে। কোটি কোটি টাকা। আমরা তো খবর পাচ্ছি 100 জন এই কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর যারা অ্যারেস্ট হচ্ছে বা পালিয়ে যাচ্ছে, অন্তত 5000 কোটি টাকা কামিয়ে নিয়েছে। দেখো ময়ূর, ব্যাপারটা কি জানো তো, এই তোমাদের চ্যানেলও তো তুমি জানো, অন্তত গত 4-5 বছর ধরে নিরন্তর বলে এসেছি এই ভাইপোর ব্যাপারে। স্বাধীনোত্তর ভারতবর্ষে এত বড় অপরাধী মনস্ক রাজনীতিবিদ আজ পর্যন্ত আমরা দেখিনি, ইতিহাসে জায়গা থাকে। একটা সময় বলা হতো না দক্ষিণ ভারতে কোনো হাতি জঙ্গলে বাঁচবে কিনা সেটা নির্ধারণ করে দিত বীরাপ্পান। আর এই খোকা বাবুটি, ইনি বীরাপ্পান, দাউদ ইব্রাহিম, চার্লস শোভরাজের সংমিশ্রণে তৈরি এক আজীব অপরাধী। তুমি টাকার কথা বলছো, এটা ঘটনা। আমার উত্তর পাড়ায় অধিকাংশ কাউন্সিলর বেপাত্তা। এই যা শুনছি, 2টো পুরসভা আর 2টো পঞ্চায়েত কিছু না হোক 2 থেকে 2.5-3 হাজার কোটি টাকা এরা তুলেছে, এবং অধিকাংশ ফেরার। এটা ঠিক প্রত্যেককে খুঁজে বার করব এবং হাতে হাত করা পরিয়ে লকআপে ঢোকাবো। আমি একটা নিবেদন করছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে আপনারা ইমিডিয়েটলি অন্তত গোটা 5 অথবা জেলা ওয়াইজ হলে তো আরো ভালো, ফাস্ট ট্র্যাক কোর্ট খুলুন এগুলোর বিচারের জন্য। আমি বলতে পারি চ্যালেঞ্জ করে যে আগামী বছর 1 বছরে পশ্চিমবঙ্গের সমস্ত হাসপাতালের মডার্নাইজেশন হয়ে যাবে এই উদ্ধারের টাকায়। এত হাজার কোটি টাকা এরা মেরেছে এই ভাইপোর জন্য। তো আমরা বলেছি, আমি সরকারি চাকরি ছাড়া পরে যে কর্পোরেটটি ছিলাম, ভারতবর্ষের বৃহত্তম একটি কর্পোরেট অথবা 2টোর মধ্যে একটি, সেখানে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে কি কি ফেস করতে হতো। এবং আমি যখন বলতাম যে এটা নিয়ে আগে, তখন আমাকে এখানকার লোকরা বলতো না না করবেন না, আমাদের ব্যবসাই বন্ধ হয়ে যাবে। ভারতবর্ষের বৃহত্তম সংগঠন, তাহলে বুঝতে পারছো সেই সংগঠনের মালিক কেন এসে মিষ্টির প্যাকেট নিয়ে যেতেন আর ইনভেস্ট করতেন না? কারণ করে ফেসে গেছেন। এবং এর সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি এবং অভিষেক।
আমি এই সুশান্ত ঘোষ, এটা তো চুনোপুটি, কি লেভেলের টাকা তোমার মনে আছে? আমাকে আমার এগেনস্টে কেস দিয়েছিল শান্তনু সিনহা বিশ্বাস। আমি যখন বলেছিলাম 16 জন বিদেশিনী বান্ধবীর মাধ্যমে রাশিয়ার, অবিভক্ত রাশিয়ার যে আগে ছিল জর্জিয়া, আর্মেনিয়া, ইউক্রেন, এই 16 জন বান্ধবীর মাধ্যমে সারোগেট অ্যাকাউন্টে কমসে কম 7 থেকে 10 হাজার কোটি টাকা এই খোকাবাবু জমা রেখেছেন। এগুলো উদ্ধার করতে হবে। এরকম সার্বিক দুর্নীতি ভারতবর্ষের ইতিহাসে আমি অন্তত আজ পর্যন্ত দেখিনি, এবং আমার দৃঢ় বিশ্বাস আজকের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী এদের একটাকেও ছাড়বেন না এবং হাত করা পরিয়ে আনবেন। এক একটি টাকা উদ্ধার হবে, মানুষের কাজে লাগবে এই টাকাগুলো। আমি দেবাশিস ধরের কাছে যাব। দেবাশিস দা, আপনি সোনারপুরের বিধায়ক, সোনারপুর থেকে পাটুলি হয়েই নিউ টাউন বা দমদমের দিকে যেতে হয়, আর পাটুলি আসলেই আমরা এই 101 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর কথা বলি। বাপ্পাদিত্য দাশগুপ্তর একটা হিস্ট্রি আছে। বাপ্পাদিত্য দাশগুপ্তর সাইকেল কেনারও টাকা ছিল না, বিড়ি খেত, রাস্তায় বসে থাকতো, একটা চা অর্ধেক করে খেত, কারণ পকেটে পয়সা ছিল না। সেই বাপ্পাদিত্য দাশগুপ্তই কোটি কোটি টাকা কামাতে শুরু করে, প্রাসাদ বানিয়ে ফেলে। তার একটি পুজো আয়োজন করা হয়, সেই পুজোতে যে পরিমাণ টাকা ঢালা হয়, এবং পার্থ চট্টোপাধ্যায়ের কল্যাণে, পার্থ চট্টোপাধ্যায়ের পিএ ছিল এই বাপ্পাদিত্য দাশগুপ্ত, কয়েক হাজার কোটি টাকা নাকি এই বাপ্পাদিত্য দাশগুপ্ত বিদেশে অলরেডি পাঠিয়ে দিয়েছে। বাপ্পাদিত্য দাশগুপ্তকে যেভাবে ডিম মারা হয়েছে, আমি তো পাটুলি থানার অফিসারদেরকে বলবো এর পরে ডিম প্রতিরোধক কোনো একটা বর্ম ব্যবহার করতে। দেখুন বাপ্পাদিত্য দাশগুপ্তকে যেভাবে ডিম মারা হয়েছে, মানুষের রাগ। ওখানে সাধারণ মানুষ পাটুলিতে বলছে শৌচাগারের প্যান, সেই প্যান সেটা লাগানোর জন্য পর্যন্ত এরা টাকা নিয়েছে। একবার দেখি ফুল ফ্রেমে। পাটুলিতে গাড়ি রাখার জন্য সপ্তাহে 5,000 টাকা করে বাপ্পাদিত্য নিজের পকেটে রাখার জন্য লোক ফিট করেছিল। মানে সরকারের কাছে যেত না এই টাকা। পাটুলিতে একটা শাটার খোলার জন্য টাকা নির্ধারণ করে দেওয়া হতো, এই টাকা দিতে হবে। পাটুলিতে যারা প্রমোটার, পাটুলি হোক, বাঘাযতীন হোক, যাদবপুরের ওই অঞ্চলটি হোক, গড়িয়ার একটা অংশ, সেখানে আপনি ব্যবসা করবেন এই স্বপ্ন দেখলে প্রথমে 2 লাখ টাকা আপনাকে বাপ্পাদিত্য দাশগুপ্তকে দিতে হতো। সাধারণ মানুষ কি পরিমাণ বিরক্ত হয়েছে। অনেকে বলছে বাথরুমে কমোড লাগানোর জন্য পর্যন্ত কাউন্সিলর এসে টাকা চেয়ে যেত। মিস্ত্রি কেন এসেছে, সে মিস্ত্রি যদি 100 টাকা নেয় 20 টাকা বাড়তে দিতে হতো, কারণ বাপ্পাদিত্য দাশগুপ্তর একটা ফান্ড সেখানে চালু থাকতো। সাধারণ মানুষ কি বলেছেন একবার শুনুন। ঘন্টার পর ঘন্টা ফোন করেছি, আমার মেয়েকে মেরেছে, চুলের মুঠি ধরে আমার মেয়ের পরীক্ষায় মেরেছে। ওই বাপ্পাদিত্য দাশগুপ্ত সব দল বলে এসেছিল, ওই অসীম চক্রবর্তী, গোলাপ চক্রবর্তী, সবার গায়ে হাত, আমার গায়ে হাতে এই দেখুন আঙুল কেটে দিয়েছে। আমার সব রিপোর্ট আছে, সব থানায় দিয়েছি, কিছু করতে হয়নি। সব রকম কাউন্সিলর নাকি মহিলাদের উপর অত্যাচার করা। আমি 2 বছর বাড়ির বাইরে, আমি 2021-এর পর কাউন্টিং থেকে আমাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এই বাপ্পাদিত্যর দল যে ঘরগুলো সিএমডিএ পেপারে অ্যাড দিয়ে বিক্রি করার কথা, সেইগুলো কয়েকশো ঘর বিক্রি করা হয়েছে, একটা ঘর 5 লাখ 10 লাখ টাকা করে। এই যে দোকানটা চলে যাও পাটুলির এই পাশে 100 দেখো 5 লাখ টাকা করে সবার থেকে খেয়েছে। বাপ্পাদিত্য সোনা পায়নি, মানে ওদের কয়েকশো কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছে, কয়েকশো কোটি টাকা। ওই যে সোনা বলছেন, সোনা কিছু ছিল না, এখন 7টা বাড়ি। ইলেকশনের 1 মাস আগে গুলি চলেছে, ওর লোক অঞ্চলের যত খেলার মাঠ আছে ক্লাবের সেগুলিকে কবজা করে রেখেছে। সকাল থেকে ওর লোকেরা অঞ্চল মোটর সাইকেলে ঘুরতো, যে কোথায় ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে ডেকে ডেকে ওদের কাছ থেকে টাকা তুলতো। রাস্তায় স্টল দিয়ে খায়, তার কাছ দিয়ে 10,000, কেউ বাজারে দোকান দেয়, তার কাছ দিয়ে 300 টাকা করে রোজ তুলেছে। সারা ওয়ার্ড থেকে 12টা বাজিয়ে দিয়েছে। লোকের টাকা, বাড়ি ঘর তো সব ভেঙে, টাকা পয়সা সব খেয়েছে।
বাপ্পাদিত্য দাশগুপ্ত একটা কথা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিত, ভালোবাসার পাসওয়ার্ড 101 নম্বর ওয়ার্ড। এই ভালোবাসার পাসওয়ার্ড তো 101 নম্বর ওয়ার্ড ছিল, কিন্তু বাপ্পাদিত্য দাশগুপ্ত সুইস ব্যাংকের পাসওয়ার্ডটা কত সেটার জবাব চায় বাংলা। দেবাশিস ধর, আপনি এত বছর চাকরি করে এত দিন ধরে এত কিছু ফেস করার পরেও হয়তো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন না, আগামী কয়েক প্রজন্ম হয়তো পারবেন না। এই কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত বিড়ি কেনার টাকা থাকতো না, পার্থ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক হওয়ার পরে বড় বড় 5টা বিদেশি এসইউভি নিয়ে ঘুরতো। পাটুলিতে আসলে দিনে 20,000 টাকা জাস্ট ক্যাশ ছড়িয়ে দেওয়া হতো, কারণ বাপ্পাদিত্যদা বিরিয়ানি খেতে বলেছে। দেবাশিস দা, প্রশ্নটা আপাতত বা ইন্ডিভিজুয়াল কাউকে নিয়ে নয়, প্রশ্নটা আপনি তৃণমূল কংগ্রেসের ভোটার অপারেন্টতে প্রত্যেকে, মানে হয় অভিষেক ব্যানার্জি বা আপনারা যাদের যাদের নিয়ে আলোচনা করছেন, এবং আপনারা যদি গ্রামে বা আপনার অন্যান্য মিউনিসিপ্যালিটি সব জায়গায় যান, যে যেমন পেরেছে চুরি করেছে। সব থেকে দুঃখের ব্যাপার কি জানেন, যে আপনারা যে টপিকটা নিয়ে আজকে শুরু করেছিলেন, এই যে রেভিনিউটা, মানুষ তো টাকাটা দিয়েছে, পকেট থেকে তো টাকাটা খরচা করে দিয়েছে, সেই টাকাটা যদি তাও যদি সরকারের কাজে লাগতো, অ্যাটলিস্ট রেভিনিউটা সঠিক জায়গায় জমা পড়তো। আমি শুধু একটা মদের ব্যাপার বা এই বাপ্পাদিত্য এটা নিয়ে বলছি না, আপনারা এই যে ধরুন যেটা পার্কিং, ওদিকে হচ্ছে আপনি বীরভূমে চলে যান, ওই যে বালি পাথর বা অন্যান্য যে জেলাগুলোতে যত টোল বা এই যে এই সংক্রান্ত যত রেভিনিউ হয়, আপনি যদি দেখেন, মানে এখানে তো আপনি বলছেন 10% সাইফনিং হয়েছে, ওখানে 10% মাত্র জমা পড়েছে, 10%ও হয়তো জমা পড়েনি, 95% সাইফনিং হয়েছে। তাহলে আপনি ভাবুন যে সরকারের আজকে যে দৈন্য দশা, যেভাবে রাজ্যটাকে ভিড়ি বানিয়ে দিয়ে চলে গেছে, এরা যে কি ধরনের অপরাধী, আর এরা এটাও জানে না যে সরকারি সম্পত্তি যদি নিজের মানে এইভাবে সাইফনিং করা হয়, মানে মিস অ্যাপ্রোপ্রিয়েট করা হয়, মিনিমাম 10 বছর সাজা আছে। মানে আপনি বলছেন 30-40 হাজার কোটি টাকা তৃণমূলের নেতারা তুলে নিয়েছে বাংলা থেকে এই 15 বছরে? আন্দাজ 30-40 হাজার কোটি কি বলছেন? 30-40 হাজার টাকা কম বলছি। অরিজিনালি যে টাকাটা এরা সাইফনিং করেছে, মানে গভর্নমেন্ট এক্সচেকার থেকে বা বিভিন্ন গভর্নমেন্টের যে মানে ফান্ড এসছে, মানে সেন্ট্রালের ফান্ড আসুক বা বিভিন্ন যে ট্যাক্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের টাকা আসুক, সেটাকেও সাইফনিং করেছে। যে রেভিনিউ কালেকশন হয়েছে সেটাকে সাইফনিং করেছে, বা যে টাকাটা জমা, মানে ধরুন এর মধ্যেও কিন্তু মানে জালি তৈরি করেছে, মানে ধরুন একটা টোলে কালেকশন হয়েছে, যে টাকাটা কালেকশন হয়েছে সেই ইয়েটাও ফলস। তো এই যে পুরো সিস্টেম, এই সিস্টেমটা এতটাই খারাপ যে সিস্টেম এরা চালু করেছিল, গভর্নমেন্টের এক্সচেকার নিজেদের কাছে এসছে, আর সেই টাকাটা কেন করেছে বলুন তো? সেই টাকাটা ভোটে লুট করার জন্য, মানুষকে মারার জন্য, এবং এই যে সন্ত্রাসবাদী গুলোকে ঢোকানোর জন্য। আপনারা মানে সবাই আমরা কোনোদিন ভেবে দেখেছি যে এর আলটিমেট পরিণাম কি হয়েছে? রাজ্য দেউলিয়া হয়েছে, নিজেদের দিনের পর দিন কি করে ক্ষমতায় টিকে থাকা যায় সেটা এনশিওর করেছে, নিজেরা কোটি কোটি টাকা বিদেশে সাইফনিং করেছে, এবং মানুষ মারার কাজে ব্যবহার হয়েছে। এরা যে, আমার মনে হয় যে সবার আগে আমরা সবাইকে কোমরে দড়ি পরে ঘোরাচ্ছি, সবার আগে মমতা ব্যানার্জিকে কোমরে দড়ি পরে প্রকাশ্য পুরো মানে কলকাতা শহরে ঘুরিয়ে ওনাকে জেলে নিয়ে যাওয়া উচিত। একদম একদম। দীপাঞ্জন দা 1 মিনিট সময় প্লিজ। 1 মিনিট অনেক সময়। দেখো ময়ূর, আমরা এই যে কথা হচ্ছে, দেবাশিস বাবুর সঙ্গে আমি সহমত, 30-40 হাজার কোটি টাকা না, তার থেকে অনেক বেশি। আমার যেটা আরেকটা বড় চিন্তা, যে টাকাটা বিদেশে গেছে যে হাওলার মাধ্যমে, সেটাকে আমাদের উৎখাত করতে হবে। কারণ আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে হাওলার সব থেকে পাওয়ারফুল সিন্ডিকেট গুলো হচ্ছে টেরোরিস্টদের, জিহাদিদের। তো এই প্রতিটা কাউন্সিলরদের সঙ্গে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে প্রতিটি কাউন্সিলর এই জিহাদি নেটওয়ার্কের মাধ্যমে, হাওলার মাধ্যমে বিদেশে টাকাগুলো পাঠিয়েছে। আমি অবাক হব না যে এই টাকাটা শেষ পর্যন্ত 80,000 থেকে 1 লক্ষ কোটি টাকা হয়, আমাদের বাংলা থেকে লুট হয়েছে। এরা তো চুরি করেইছে,
কিন্তু এই জিহাদি নেটওয়ার্ক যে টাকা বাইরে গেছে, আমার মনে হয় ভারত সরকারের সমস্ত এজেন্সি ঝাঁপিয়ে পড়া উচিত, জেলা ওয়াইজ এখানে ফাস্ট ট্র্যাক কোর্ট করা উচিত, তাহলেই তুমি আগামী 1 বছরে শিউরে ওঠার মতো অনেক তথ্য পাবে। বেশ বেশ, আমার এই মুহূর্তে একটি খবর এসেছে বড়বাজার দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছিলেন এবং তার কনভয় অতর্কিতে থেমে যায়। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বড়বাজার দিয়ে যাচ্ছিলেন এবং যাওয়ার পথে তার কনভয় থামিয়ে দিতে হয়। মানুষ রাস্তায় নেমে তাকে এমনভাবে তাকে সংবর্ধনা দিতে থাকেন, কেউ ফুল ছোড়েন, হাজার হাজার মানুষ রাস্তায়। বড়বাজারে মুখ্যমন্ত্রীর কনভয় আটকে গেল মাঝ রাস্তায়, মুখ্যমন্ত্রীকে নেমে আসতে হলো। হাজার হাজার মানুষ রাস্তায় জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তাকে সংবর্ধনা জানানোর জন্য এগিয়ে এসেছিলেন। পুলিশকে শুভেন্দু অধিকারী নিজেই বলেন যে কারোর যেন অসুবিধা না হয়, তিনি নিজে সিগন্যালে নিজের গাড়ি থামিয়ে দেন এবং গাড়ি থেকে বেরিয়ে এসে তিনি হাত নাড়িয়ে সবাইকে জয় শ্রীরাম প্রত্যুত্তর দেন। জবাবচায় বাংলাতে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, কিন্তু আজ মাননীয় বিধায়করা যে কথাটা বললেন এবং যারা এই ব্যবসার সাথে যুক্ত, যারা 15 বছর ধরে কাটমানি দিয়ে এসেছে, সিন্ডিকেটের শিকার হয়েছে, তারা যে কথাটা বললেন সেটা কিন্তু মনে চিন্তা ধরিয়ে দিল। হিসেবটা বলছে 15 বছরে প্রায় 50-60 হাজার কোটি টাকা তৃণমূল তুলেছে, শুধু নয় সেগুলোকে অলরেডি হয়তো সুইস বা অন্যান্য দেশে পাঠিয়ে দিয়েছে হাওয়ালার মাধ্যমে। আপনি 100 টাকা নিয়ে 500 টাকা নিয়ে মারামারি করছি, তৃণমূলের একজন কাউন্সিলর পঞ্চায়েতের সদস্য হয়তো 500 কোটি টাকা নিয়ে ফুরুত হয়ে গেছে। হতে দেওয়া যাবে না, সবাইকে ধরতে হবে, প্যারেড করাতে হবে। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন।